মাসিকে দেখলাম মানে ডায়াবেটিস আছে, তাকে তো বাসায় গিয়ে খেতে হবে। ফলে আমরা দীর্ঘায়িত করব না আমাদের পরিবেশনা, আমরা অংশগ্রহণ করছি। আজকে আমাদের দুজনের একটা ভিন্ন রকম প্রস্তুতি ছিল, কিন্তু এখন অনুষ্ঠান করতে করতে আমরা এমন একটা সময়ে এসে পৌঁছেছি যে সবটুকু কেন তার খানিকটাও আমরা হয়তো নিবেদন করতে পারবো না। বাচন শৈলীকে এরকম একটি দিনব্যাপী আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আবৃত্তি শিল্পী হিসেবে এলেও আমরা বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ, যেটি একক আবৃত্তি শিল্পীদের প্রতিনিধিত্বকারী একমাত্র সংগঠন, তার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ, অভিনন্দন, অভিবাদন জানাই। আজকে খুব ভালো লাগলো শিশুদের দলীয় পরিবেশনার পাশাপাশি তরুণদের একক আবৃত্তি পরিবেশনা। এটা আমাদেরকে আরও শক্তিশালী করছে, ভালো লাগছে। আমি একটু যা যা ভেবে এসেছিলাম তা তো করতে পারছি না, করা উচিত হবে না। একটু আজকের উদ্বোধক তিনি যে বক্তৃতাটি করেছেন, সেই বক্তৃতাটি আপ্লুত করেছে আমাকে। তিনি মনে করেছেন আমরা তো আছি। মাসুম আজিজুল বাসার শিক্ষক হিসেবে আমার কাছে ক্ষমা চেয়েছেন, আমি যেন ক্ষমা করে দিই যারা শিক্ষকদের উপর অন্যায় আচরণ করছে। এটা শুধু ক্ষমার মধ্যে থাকলে তো চলে না, শিক্ষকদের সঙ্গে যে অসম্মানজনক আচরণ করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, এটার সত্যিকারের বিচারও চাই আমরা। আর এটা বলি, শিক্ষক হিসেবে আমরা ক্ষমা করব না এরকম কোনো পরিস্থিতি আমাদের নেই। যে শিক্ষক ক্ষমা করতে জানে না সে শিক্ষকই নয়, শিক্ষকরা পিতামাতার মতো। ফলে তারা সবসময় কেউ একটুখানি ভুল করলে সেটা শুধরে দেবেন এবং অন্যায় করলেও সেটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, কিন্তু অপরাধীকে কখনোই শিক্ষকেরা ক্ষমা করবেন না। বাংলাদেশে নানা রকমের সমস্যার ভেতর দিয়ে যাচ্ছি, তারই একটি যে বাংলাদেশের নারীরাও খুব বিপর্যস্ত। শেখর বরণ একটি কবিতা লিখেছিলেন, শুধুই একজন নারী। কবিতাটি শোনাই আপনাদের। একদিন তোমার ঘরে মধ্যরাতে সে কড়া নাড়বে একদল আইন শৃঙ্খলা বাহিনীর লোক। তুমিও ঘরের মধ্যে দিক বিদিক ছোটাছুটি করবে, মেইন গেটের লক খুলতে তোমার ভয় করবে। আমরা মনে করতে পারি আমাদের একজন অভিনয় শিল্পী পরিমণির কথা, নিজের বাড়িতে কতখানি অসহায় হয়ে উঠেছে। গেটের অপর প্রান্তে আজরাইলের মতো পাহাড় সমান উচ্চতা নিয়ে দাঁড়িয়ে থাকবে পুরুষতান্ত্রিক একটি সমাজ। ঘরে কিংবা বাইরে অনেকের কাছে সাহায্য চাইবে তুমি, সেদিন সকল দরজায় তোমার জন্য বন্ধ থাকবে। তোমার অপরাধ, তুমি রূপবতী নারী, যৌবন বিলাসিনী। খুব সহজেই তোমাকে রূপজীবিনী বানানো যায়। আলো ছায়ায় মনে হয় পুরুষকে তুমি তোমার অব্যর্থ কামনা দিয়ে একাই কলুষিত করো, আর পুরুষ তখন একেবারে ভুলে যায় কামনা কি আর কি বা তার রূপ। খুব কাছের মানুষগুলো যারা হর হামেশাই তোমার প্রশংসা করত, তোমার রূপের স্তুতি গাইত, বিছানায় তোমার যৌবনের পত্রপুটে কিংবা দ্রাক্ষা পতিত মনোগ্রাহী যে রস রাখা আছে তোমার অন্তরে, তার জন্য উসখুস করত, তারা সকলে নিজেকে আড়াল করবে, পালিয়ে যাবে। সমাজের উঁচু তলার যে মানুষগুলো মধ্যরাতে বা অন্ধকারে কিংবা লোকচক্ষুর আড়ালে জিন হয়ে তোমার দরবারে আসতো, তারা সকলেই ফেরেশতা হয়ে বারবার আয়নায় নিজেদের পূত পবিত্র মুখটা দেখতে থাকবে। দেখে মনে হবে তুমি পৃথিবীর সকল পাপ পুরুষকে তোমার কামনা দিয়ে নষ্ট করেছ, যেখানে পুরুষ নামক প্রাণীটির বিন্দুমাত্র আগ্রহ নেই। না না, কাজটা তুমি মোটেই ঠিক করনি উর্বশী। তুমি ভুলে গিয়েছ পুরুষ নিয়ন্ত্রিত সমাজে তুমি খুব একা।
ভাগ্যহীনা তুমি বেঁচে থাকো পুরুষের লালসায়, ভালোবাসায় নয়। তোমার বিচার হবে প্রকাশ্য বিচারালয়ে, হয়তো কঠিন দণ্ড হবে, হয়তো সকল সামাজিক মাধ্যমে পুরুষের দল সমস্বরে তোমার কুৎসা রটাবে, মুখরোচক আলোচনায় তোলপাড় করতে চাইবে কফি টেবিল। এই সকল উদ্বেগ ও বিচার প্রক্রিয়া একসময় স্থিমিত হয়ে গেলে পরের দিন আয়নার সামনে দাঁড়িয়ে মাথায় দামি হাড়ের চিরুনি বুলোতে বুলোতে আবার পর নারী ভোগ করার অভিনব সব কৌশল খুঁজে বের করবে এই পুরুষ। এই সকল কিছু তুমি নীরবে সহ্য করবে, কারণ কামার্ত পুরুষের চোখে তুমি প্রেয়সী নও, বধূ নও, মাতা নও, কন্যা নও, শুধুই একজন নারী। আর একটি পর্ব মাত্র, সেটি আমার পাশে যিনি বসে আছেন, আমরা যাকে অনেক শ্রদ্ধা করি, ভালোবাসি, মন থেকে ভয়ঙ্কর ঈর্ষা করি, জয়ন্ত চট্টোপাধ্যায়। তাঁরই লেখা কাকতালীয়। এই কটা দিন শুনলাম না কোনো ঘুঘুর ডাক, আসল কথা সকল ঘুঘুই অন্তরেতে কাক। আশা ছিল সকল ঘুঘু ডাকবে সমস্বরে, তারা এখন ঠুলি চোখে দুয়ার এঁটে ঘরে। আবার যখন খরার শেষে উঠবে নতুন ধান, এই ঘুঘুরাই নাচবে আবার, গাইবে নতুন গান। এদের সবার পুচ্ছে পেখম, কিন্তু আসল কাক। মুখোশেদের খুব প্রগতির মধ্যে বেজায় ফাঁক, সকল সময় এরাই মাখায় তিলের খাঁটি তেল, যখন যেমন নবাব আসে তেমন দেখায় খেল। এদের হাতে কাগজ কলম, এদের হাতে ছবি, এরাই চেঁচায় মাইক হাতে, এরাই লেখক কবি, এরাই মারে দিনের বেলায় রজ্জু ভ্রমে সাপ, মন মগজে এরাই গোপন মৌলবাদীর পা। এটা একটা প্রেক্ষাপট ছিল। সেই সময় রাত্রি প্রায় 1:30-2টার সময় গাজীপুরের শুটিং করছি, সেই সময় ঘটনাটা ঘটলো কুমিল্লাতে, এই মানিকেতে রেলওয়ে। যে ঘটনাটা ঘটেছিল জানেন তো, যে একটা পূজা মণ্ডপে একটা প্রতিমার পায়ের কাছে ধর্মগ্রন্থ রেখে সিগারেটটা, এই ঘটনা হয়েছিল। তখন কিন্তু আমাদের দেশের সুশীল সমাজ এবং প্রগতিশীল সমাজ বলে যেটা পরিচিত, একটি 9 দিন পর্যন্ত তারা একটি টু শব্দ করেননি, প্রতিবাদ করেননি, প্রতিরোধ করা দূরের কথা। যতক্ষণ পর্যন্ত না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন বললেন যে এটার বিরুদ্ধে তোমাদের একটু প্রতিবাদ করা উচিত, তখন তারা ঝাঁপিয়ে পড়লেন। সেই সময় ঘুঘুদের বিরুদ্ধে আমাদেরকে চড়াটি থেকে আলাদা। হ্যাঁ, আসলে আমরা প্রত্যেকে ঘুঘু, কিন্তু বাইরে বলে ঘুঘু, কিন্তু ভেতরে ভেতরে কাকের সঙ্গে। হ্যাঁ, আজকে খুবই ভালো লাগলো। সারাদিন কিভাবে কেটে গেল বুঝতে পারলাম না। এইগুলো আমরা স্মৃতিচারণ করবো রূপার আমি ফিরতে ফিরতে। খুবই মধুর স্মৃতি। তবে যে হাজার সমস্যার মধ্যে, হাজার প্রগতিশীলতার বিরুদ্ধ শক্তির উত্থানের মধ্যেও সভ্যতার পা কখনো পিছন দিকে হাঁটে না। হয়তো তার মাঝে মধ্যে তার গতি শ্লথ হতে পারে, মাঝে মধ্যে থমকে দাঁড়াতে পারে, কিন্তু পিছন দিকে তার গতি কখনো এগোয় না। তারপরে আবার সে নতুন শক্তি সঞ্চয় করে, ফিনিক্স পাখির মতো ছাইয়ের মধ্যে থেকে তারপর নতুন প্রজন্ম তৈরি হয়, নতুন ঘোষণা তৈরি হয় এবং তার সামনের দিকে এগিয়ে যায়। আজকে এখানে এসে আমার মনে হয়েছে যে এখনো মানুষের মনে শুভ বুদ্ধির এখনো জায়গা আছে। আমি দুটি স্বগতোক্তি পাঠ করতে চাই। একটি বর্তমানকালে, কিছুদিন আগে কলকাতাতে ঘটে যাওয়া
কলকাতার একজন নায়িকা। নায়িকা মানে তিনি একজন নৃত্যশিল্পী ছিলেন। তিনি মানে ওই যে বড় বড় হোটেলে তিনি নাচতেন। তার নাম ছিল আসল নামটা জানা যায় না। আমি তার 2-3 বার তার সামনে থেকে ড্রিম ক্যাসেলো পার্ক হোটেলে আমি তার নাচতে গেছি। এই নাচটার নাম ছিল হচ্ছে হুলা। হুলা নাচটা হচ্ছে হাওয়াই দ্বীপের একটা দ্বীপ আছে, হাওয়াই দ্বীপপুঞ্জে একটা দ্বীপ আছে, তার আছে ওয়াইকিকি। এই ওয়াইকিকিতে সেইখানকার সভ্যতাকে সর্বনাশ করেছিলেন মার্কো পোলো। যাই হোক, এখনো তাদের একটা বাৎসরিক বসন্ত উৎসব হয়, তার নাম হচ্ছে হুলা। আর নাচটার নাম হুলা, আর উৎসবটা হচ্ছে আলোহা। সেখানে নারী পুরুষ উভয়ই একেবারে প্রাকৃতিক পোশাক পরে আসেন। ঘাসের খাগড়া পরে থাকেন পুরুষরা, গলায় থাকে তাদের ফুলের মালা, আর নারীরাও নিচে ঘাসের খাগড়া পরা থাকে, ঊর্ধ্বাঙ্গে 2টি বড় বড় ফুল। এইভাবে তার সারা রাত্রে তার নাচে নৌকার উপরে। এইটা দেখে সত্যজিৎ রায় তার প্রথম ছবি সীমাবদ্ধ ছবিতে এই মিশ্রতাকে তিনি কাজ করেন, এবং এই আপনারা দেখবেন সীমাবদ্ধ ইউটিউবে তাকে দেখতে পাবেন। সারা ভারতবর্ষকে পাগল করে দিয়েছিলেন এই ভদ্রমহিলা 2 দশক ধরে। পরবর্তীকালে প্রতিদ্বন্দ্বী ছবিতে তাকে আবার তাকে নির্বাচন করেন। কিছুদিন আগে, কয়েক বছর আগে আমি একটা ডকুমেন্টারি দেখলাম এই ভদ্রমহিলার উপরে। তিনি তার পায়ের কাছে তখন সমস্ত কলকাতার বরেণ্য সমাজের প্রগতিশীল সমাজ প্রতিষ্ঠাতা আমরা পায়ের তলায় বসে থাকতাম। তিনি পার্ক স্ট্রিটের একটা গুদাম ঘরে বসে আছেন, খোলা চোখ, গায়ে কোনো পোশাক নেই, চট জড়িয়ে কোনো রকম বসে আছেন। তার আপন ভাইজিদেরকে তিনি সমস্ত সর্বস্ব সম্পদ দিয়ে দিয়েছিলেন। তার বিনিময়ে তারা কিছু দেয়নি, তাকে ফেলে চলে গেছে। কখন তিনি বসে থাকেন, কখন একটা পোড়া রুটি কেউ দিয়ে দেবে যেতে পথে যেতে যেতে। এটা দেখে আমার বন্ধু কবি শুভ সরকার একটা কবিতা লিখেছিলেন। আপনারা জানেন যে বোম্বেতে মিস হেলেন বলে একজন ডান্সার ছিলেন, ক্যাবারে ডান্সার, অভিনেত্রী। তিনি সারা ভারতবর্ষ থেকে মাতিয়ে দিয়েছিলেন। যাই হোক, তারপরে কলকাতা গেলেন। এই একটা স্বগতিকৃতি করবো, আর একটা স্বগতিকৃতি করবো, সেটা হচ্ছে মহাভারতীয় একটি চরিত্র। Was this the face that launched 1,000 sheep and burnt the topmost towers of India, and all it trust that is not Helena, Dr. Foster's Marley? পুরো মমতায় গুপ্তারি লিখেছে। আমার কোমরে যদি কখনো ছুরি চালানো, সেখান থেকে রক্ত বেরোবে না, বেরোবে নাচ। আমার আত্মা যদি কখনো পরীক্ষা করার রসায়নে নিংড়ে না, সেখানে কোনো ভগবান পাবে না, গ্ল্যামার পাবে না, কান পাতলে শুনতে পাবে খালিস্ত, চা চা চা, শুনতে পাবে সাম্বা, শুনতে পাবে লখনৌ শহরের জোড়া ঘুঘুর। আমি ছিলাম আহিরি টোলার মেয়ে, খেতে পেতাম না। চাঁদনি চকের 4 তলায় যেদিন আমি এসে উঠলাম এক অ্যাংলো ইন্ডিয়ানের বাড়িতে, সেদিন পিয়ানোর সামনে দাঁড়িয়ে বলেছিলাম, এরপর আমি হব বোতল। দেয়ালে টানানো মেরিলিন মনরোকে বলেছিলাম, আমি হব কলকাতার হেলেন। বাবার দেওয়ার নাম উমারানী বিশ্বাস মুছে ফেলে আমি লালবাজারিকে মিথ্যে বলেছিলাম, আমার বাবা নেই, আমার মা নেই। লাইসেন্স নিয়ে বেরিয়ে এলাম নিষ্পরবা হয়ে। শামুকের মতো পোকা মাকড়ের মতো ছিল আমার আহিরিটোলার শৈশব। পুজো শিউরি ছিল, পুজো ছিল না। গরিব কি করবে শিউরি দিয়ে? চোখ বুঝবে। প্লাস এসে উঠলাম আরো বড় ফ্ল্যাটে,
আমাকে রাতের হোটেলে একবার দেখবে বলে পাগল হয়ে গেল কলকাতা। তখন আমার দু চোখে শুধু ফুল, আমার নাভি তখন প্রবাল দ্বীপ, আমার জঙ্ঘায় কাঞ্চন, আমার স্তনে উপচে পড়ার অবিশ্বাস্য, আমার কোমরে ভ্যালি অফ ফ্লাওয়ার্স। আমি সেদিন কলকাতায় গেলাম। রাজবাড়ী সরকার দমদম ইঞ্জিনের সোজা আমার ফ্ল্যাট এসে বললেন, আমি তোমাকে কিনতে চাই, এই নাও চেকবুক। আমি বললাম না। লন্ডনে ফেরার পথে প্লেন ক্রাশে মারা গেলেন রাসবিহারী। শহরের নামি দামি পুরুষ তখন আমার পায়ের কাছে ফিস করে বলছে, একবার, শুধু একবার। কেউ দিতে চায় ফ্ল্যাট, কেউ দিতে চায় বাড়ি। আর এরা সেই সুভদ্র পুরুষ চিরদিন হেলেনকে দেখতে চায় হোটেলে আর সীতাকে সংসারে। 70 দশকে ওরা আমাকে 20 কন্যা বলেছিল। আমি তবু নাচ হত্যা করিনি। নাচ আমার ভগবান, না আমার খুন, আমার সরস্বতী। ক্যালিপসো তালে তালে বলতাম, পৃথিবী আমাকে খেতে দিয়ে, অন্ন দিয়ে, পরমান্ন দিয়ে। কেউ আমাকে ভালোবাসেনি, আমিও কাউকে ভালোবাসিনি। আমাকে দেখতে চাও, এসো, আমি একে একে সমস্ত করবো, বাট টাচ মি। এখান থেকে আমার উত্থান, এখান থেকে আমার পতন। আমি জানতাম আমি একা হয়ে যাব। আমি কারোর সঙ্গে শুনতে পারিনি। যে মেয়ে শুনতে পারে না, সেই মেয়ে বেশি দিন দাঁড়াতেও পারে না। একা হয়ে গেলাম, ভীষণ একা, সন্ধ্যা রোডোডন্ডনের মতো একা। আমি কি কাউকে কোনোদিন ভালোবাসতে পারিনি? 70 দশকে আমাকে যেদিন নকশালরা মারতে এলো, পাড়ার মোড়ে একটা রোগা ছেলে সারা রাত সে নাকি শেক্সপিয়ার পড়তো, সেই আমাকে বাঁচাতে চলে এসেছিল, আমাকে বাঁচিয়েছিল। কিন্তু নিজের পেটে 28টা সেলাই নিয়ে হাসপাতালে ভর্তি হলো। আমি দেখতে গিয়েছিলাম, তার মাথার পাশে ট্যাবলেট আর 1 গ্লাস জল। আমি তার চোখের গভীর দিঘিতে তলদেশে শুয়ে থাকা শেক্সপিয়ারকে স্পর্শ করে বলেছিলাম, আমাকে বিয়ে করবে? সে বলেছিল না। পৃথিবীতে আমাকে কেউ না বলতে পারে, আমি সেদিন জানলাম। আমার কোমরে ছুরি চালান, রক্ত বেরোবে না, বেরিয়ে আসবে নাচ, 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 নাচ আর নাচ। আরেকটি কবিতা আমার বান্ধবী কবি মৈত্রী বন্দ্যোপাধ্যায় আমাকে উপহার দিয়েছিল কলকাতা গ্রন্থাগারে। সেটা হচ্ছে, আমরা তো জানি যে পুরুষতান্ত্রিক সমাজের উদ্ভব হয়েছিল কিন্তু সেই মহাভারত যুগে, যখন থেকে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা থেকে একটুখানি রেশ ছিল, কিন্তু পুরুষরা নারীর উপরে চড়াও হলো, অধিকারটা ছিনিয়ে নিয়ে শুরু করল। যার ফলশ্রুতিতে দ্রৌপদী অসহায় এক নারী, তিনি অর্জুনকে ভালোবেসেছিলেন তার সৌর্যে বীর্যে, কিন্তু তাকে পঞ্চস্বামীর শয্যাশায়ী নিহত হল। ভ্রান্ত একটা ফালতু মাতৃ আবেশে। এই অর্জুন প্রথম দিন যখন তার বড় ভাই যুধিষ্ঠির যখন তার সঙ্গে প্রথম রাত্রি কাটান, সেদিন অর্জুনের মনে কি ছিল সেটার একটা শবদোক্তি। এখন রাত্রি, অগ্নি যা এখন রাত্রি, তোমার জন্য আমার সামনে সুখ তারা অধবদন। আমার ঠোঁট কাঁপছে, চোখ জ্বালা করছে, তোমার কাছে আমার সমস্ত পৌরুষ চুরমার। তবু তোমাকে কাছে যেতে চাইছি অগ্নিজা, আমার কৃষ্ণা। আজ কিছু মুহূর্ত আগে মাতৃ আদেশ, সেই অমোঘ ঘোষণা, যা এনেছ তারা 5 জনে ভাগ করে নাও। সকলে চমকে উঠেছে, সারা আকাশে জুড়ে এক আশ্চর্য অনুরণন। ভাগ করে নাও, ভাগ করে নাও, ভাগ করে নাও। তোমার শান্ত দৃষ্টি, বিদ্যুল্লতার মতো চকিত দৃষ্টি, সন্ত্রস্ত ভীত দৃষ্টি, অপমানিত দৃষ্টি আমাকে উড়িয়ে দিল। তোমার ঠোঁটের কোণে পর্যন্ত থাকা শব্দবান বাষ্পীভূত হয়ে গেল। অথচ আশ্চর্য, এক ফোঁটাও অশ্রু নেই তোমার।
নয়নে নয়ন, আমার ভেতরটা তুমি দেখতে পাচ্ছ পাঞ্চালী, আমার অগ্নিজা, তুমি তো আমারই জন্য সমস্ত নির্মাণ দেখেছ শরীরের রসায়নে। মাটিতে পা বসছে নন্দ ভাইরা, কিন্তু কোনো কথা নেই, প্রতিবাদ নেই। তোমাকে ভাগ করে নিতে হবে। মাতৃ আজ্ঞা পালনের নামে এ কি ভয়ানক ব্যবচার! জ্যেষ্ঠ যুধিষ্ঠির, শক্তিধর ভীম, আদরের নকুল সহদেব সকলে তোমাকে ভাগ করে নেবে, কিন্তু তোমার অন্দরমহলের ঘৃণা, তা তো আমার জন্য জানি কৃষ্ণা তার ভাগকে নেবে। তোমার খোলা মেঘের মতো চুল, ঈষৎ লালচে চোখ, গুরু নিতম্ব, ক্ষীণ কোটি ভারী স্তন, পঞ্চস্বামীর অঙ্কশায়িনী হবে আজ থেকে। কেউ কোনো প্রতিবাদ করলেন না। তুমি যে কোনো খাদ্য নও, বস্তু নও, রক্ত মাংসের মানবী। তোমাকে পাওয়ার জন্য ওই তীরন্দাজি ভূমিকা আর কেউ দাঁড়াতে পারেনি আমি ছাড়া। সুতরাং তুমি শুধু আমারই, আমারই। তোমার অপমানের ক্ষত বিক্ষত হওয়ার আজ প্রথম রাত্রি। এটা আমার মনে হয়েছে, কিন্তু কিছু করার নেই। ধর্মের দোহাই দিয়ে যুধিষ্ঠিরের শান্ত থাকা, শক্তিবালে ভীম, সুদর্শন ভ্রাতা নকুল সহদেব, কারো কিছু করার নেই। আমি আমি সুরা পান করব, আজ আমি মাধবী পান করব। ভেঙে ফেলবো নিয়ম, পরাকাষ্ঠা, ভাবনা। আয়নার মতো ভেঙে পড়ছি, খসে পড়ছি, খান খান হয়ে যাচ্ছে সমস্ত আকাশ। শোনো পাঞ্চালী, ভ্রাতা যুধিষ্ঠিরের সঙ্গে প্রণয় পাঠের আগে বলে যাও, বলে যাও তুমি কেন ঘুরে দাঁড়ালে না, কেন মেনে নিলে? তুমিও কেন একবার বললে না তুমি অগ্নিজা, কৃষ্ণা, সম্পূর্ণ তুমি। তুমি কোনো বস্তু নও, তোমার কোনো ভাগ হয় না, তোমার কোনো বিকল্প নেই, দ্বিতীয় নেই, এক তুমি আমারই, আমারই। আমি অর্জুন, তোমার একমাত্র প্রেম। শুধু এক অনাবিল কাহিনীর পাতায় কোনো এক দুপুরে কেউ জানবেন এই বিভাজন আমি মেনে নিইনি, আমি মেনে নিব না কোনোদিন। ভালোবাসা ভাগ করে নেওয়া যায়, নিজের